ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সামিটে সাক্ষাৎ হচ্ছে ইউনূস মোদির। ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের সম্ভাবনা। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে সীমিত পরিসরে হতে পারে স্থানীয় সরকারের ভোটও। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। 2024 সালেও বাংলাদেশে বেড়েছে দুর্নীতির প্রকোপ। লুটপাট আর দুর্নীতিবাজদের তোষণে এই পরিণতি জানালো টিআইবি। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি। আওয়ামী লীগের মদদে সাগররুনি হত্যাকাণ্ড দাবি মামলার বাদীর। কাল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে ডিআরইউ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইড লাইনে বৈঠকও হতে পারে উপমহাদেশের 2 শীর্ষ সরকার প্রধানের। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব, তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এই জোট চীন বা পাকিস্তান বিরোধী নয়, দাবি করেন সংস্থাটির প্রধান ইন্দ্রমণি পাণ্ডে। বাংলাদেশের 2 প্রতিবেশী ভারত ও মিয়ানমার সহ 7 দেশ নিয়ে 27 বছর আগে গঠিত আঞ্চলিক জোট বিমস্টেক। নেপাল ও ভুটান যুক্ত হলেও এর সদস্য নয় পাকিস্তান। সংস্থাটির সদর দপ্তর ঢাকায় সাংবাদিকদের মহাসচিব জানান, 4 এপ্রিল ব্যাংককে হচ্ছে এবছরের শীর্ষ সামিট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশের সরকার প্রধানরা যোগ দিচ্ছেন তাতে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী। গুঞ্জন আছে বহুপাক্ষিক আয়োজনে সাইড লাইনে বৈঠক করতে পারেন তারা। ঢাকা ও দিল্লি দুপক্ষই তা চাই বলেও বিশ্বাস অনেকের। সদস্য দেশগুলো সরকার প্রধানদের দেখাতে হবেই, তবে আলাদাভাবে তারা বৈঠক করবেন কিনা সেটি নির্ভর করছে 2 দেশের সরকারের ওপর। মহাসচিব জানান, সম্মেলনের পরই বিমস্টেকের চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকরা জানতে চান, চীন পাকিস্তানের বিরোধিতা করার জন্যই এই জোট কাজ করছে কিনা। 27 বছর ধরে এই জোট কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ও ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানো এর লক্ষ্য। আলাদা কোনো দেশ নিয়ে মাথা ব্যথা নেই। ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে বিমস্টেক কোনো ভূমিকা রাখতে পারে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দ্বিপাক্ষিক ইস্যুতে যে কিছু করার নেই তা জানান ইন্দ্রমণি পাণ্ডে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন প্রত্যাশা করে ইউএনডিপি, বলেছেন সংস্থাটির ঢাকা মিশন প্রধান স্টেফান লিলার। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দর কষাকষি চলছে শুরু থেকেই। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যায় দায়ীদের বিচারের আগে ভোটের পক্ষে নয় গণ অভ্যুত্থানে সামনে থাকা শিক্ষার্থীরা সহ কয়েকটি রাজনৈতিক দল।
এমন বাস্তবতায় নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে ইউএনডিপি সহ 17টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন সিইসি এএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও উন্নয়ন সহযোগী দেশগুলো কিভাবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তাদের পরিকল্পনা তুলে ধরা হয়। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে ইউএনডিপির ঢাকার মিশন প্রধান একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানান। নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। আমরা অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন প্রত্যাশা করি। এজন্য কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, প্রবাসী ভোটার সহ নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আমরা সহায়তা করব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে পক্ষে বিপক্ষে মত আছে। তবে ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় বলে মনে করেন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, সেটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। জানান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুন নাগাদ শেষ হবে। তবে ভোটের রোডম্যাপ জানাবে সরকার। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, 2024 সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই এর দুর্নীতি ধারণা সূচক 2024 প্রকাশ করা হয় রাজধানীর মাইডাস সেন্টারে। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে 14। সূচকে অন্তর্ভুক্ত 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, যেখানে বাংলাদেশের স্কোর 23, অর্থাৎ স্কোর বিবেচনায় 2 ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর 100-র মধ্যে 23, যেটি গতবারের তুলনায় 1 পয়েন্ট কম এবং গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বিগত 13 বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন, আমলাতন্ত্র দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এই অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। অভিযোগ, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দুর্নীতি। এর ব্যাপকতা গভীর উদ্বেগজনক বলে জানান তিনি। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি।
দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার করা হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত, তাই সেসব দেশে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি জোরালো হওয়ার বিষয়ে ভাবনার সুযোগ রয়েছে মত টিআইবির। সেন্টারগুলোর ফাঁক ফোকর এরকম আছে যে, এবং এমন পদ্ধতি আছে যেমন করে যে কোনো পরিমাণ অর্থ যে কোনো অবৈধ সূত্র হোক সূত্রের থেকে সেখানে গিয়ে লগ্নি করা যায়, অ্যাপার্টমেন্ট কেনা যায়, বিল্ডিং কেনা যায়। সূচক অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ঘটানো হয়েছে সাগররুনি হত্যাকাণ্ড। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় বহু আলামত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তদন্তের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী। এপ্রিলে এই সরকার গঠিত টাস্কফোর্স তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা পরিবারের আশা, এবার হত্যার রহস্য উন্মোচন সহ ন্যায় বিচার পাবেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। একমাত্র সন্তান 4.5 বছরের মাহির সারোয়ার মেঘের সামনেই তাদের খুন করা হয়। 13 বছরের আগের এই ছোট্ট শিশু এখন কিশোর। এ সময়ে দেখেছেন বাবা মায়ের হত্যা নিয়ে কত জল ঘোলা হয়েছে। তদন্ত সংস্থায় পরিবর্তন হয়েছে 4 দফা। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 114 বার। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আশার আলো দেখছেন সাগররুনি দম্পতির ছেলে মাহির সারোয়ার মেঘ। আগে তো কিছু হয়তো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। বিভিন্ন বাহিনী ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। বাদী মেহরুন রুনির ভাইয়ের দাবি হত্যাকাণ্ড ঘটেছে বিগত আওয়ামী লীগ সরকারের মদদে। আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি, এবং স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। গত 23 অক্টোবর এই মামলার তদন্তে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান করা হয় পিবিআই প্রধানকে। আগামী 4 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টাস্কফোর্সকে। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। এর আগে এই মামলায় বিভিন্ন পর্যায়ে 160 জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যায় ব্যবহৃত ছুরি, বটি সহ বিভিন্ন আলামত, কিন্তু হত্যাকাণ্ড রহস্যই থেকে গেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এটাই সম্পন্ন হয়েছে 2 মাস আগে। তো আমরা কাজ শুরু করেছি 2 মাস আগে। 2 মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে, ধরেন আমরা 1.5 মাস আগে কাজ শুরু করেছি। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য 16,429টি মামলার তালিকা করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোন রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না, ঠিক আছে? ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে, ঠিক আছে? সংখ্যাগুলো বলবো আবার। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার।
এর মধ্যে 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই